গত 10 বছরে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে দুর্ঘটনায় প্রায় 2000-এরও অধিক মানুষ নিহত হয়েছে আর আহত হয়েছে 7000-এরও বেশি। সবচেয়ে বেশি নিহতই হয়েছে মোটরসাইকেল দুর্ঘটনায়। প্রথমত হচ্ছে মোটরসাইকেলের জন্য আলাদা কোনো লেন নাই, এরপরে বাইকারদের অসতর্কতার কারণেও অনেক দুর্ঘটনা হচ্ছে। আর আজকে আমি নিজেও মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে দুর্ঘটনার শিকার হয়েছি। আমরা যারা 2 চাকার গাড়ি চালাই তাদের নিত্যদিনের সঙ্গী হচ্ছে হেলমেট, আর হেলমেট হচ্ছে বাধ্যতামূলক। আর বাংলাদেশের প্রেক্ষাপটে যেই পরিমাণে গরম আর হচ্ছে তীব্র জ্যামজট, এতে করে মাথা প্রচুর পরিমাণে ঘামায়, আর এই ঘাম থেকে হেলমেট থেকে আসে প্রচুর পরিমাণে দুর্গন্ধ। আর দুর্গন্ধ তো আসেই, এরপরে হচ্ছে হেলমেটে প্রচুর পরিমাণে জীবাণু এসে বাসা বাঁধে, যেটা অবশ্যই ক্ষতির। আর যেহেতু একটা হেলমেট নিত্যদিনের সঙ্গী, অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার। তাহলে চলেন ক্লিন শুরু করে দিই। হেলমেটের ভিতরে থাকা যতগুলো প্যাড আছে সবগুলো প্যাড খুলে এই বালতিতে ভিজিয়ে রাখছি, কিন্তু এই 2 বান্দারে খুলতে পারিনি। এই 2 বান্দারে খুলতে না পারার কারণ হচ্ছে এটার ভিতরে এলকি সিস্টেম করা। এটা খুলতে গেলে আমার এলকি লাগবে, যেহেতু আমার এলকি নাই সেহেতু এটারে ব্রাশ দিয়ে ঘষে ঘষে দেব। আমি এখন আছি ক্যান্টনমেন্টের অপোজিট সাইডে, আর আমি এই রোড ধরে এয়ারপোর্ট দিয়ে গাজীপুরের দিকে যাচ্ছি। আর আজকের রাইডটা আমার শুরু হয়েছিল মূলত নারায়ণগঞ্জ থেকে, আর ক্যামেরাটা আমি মাত্র অন করছি। তার কারণ হচ্ছে রাস্তায় আজকে প্রচুর জ্যাম ছিল। যেমন হানিফ ফ্লাইওভার পার হইতে আমার প্রায় 45 মিনিটের মতো সময় লাগছে, যেখানে 7-8 মিনিটই যথেষ্ট। আসলে আমি আস্তে আস্তে যেটা দেখলাম যে আমাদের মধ্যে সচেতনতার অনেকটাই অভাব আছে। রাস্তার পাশেই যে কেউ গাড়ি দাঁড় করিয়ে যাত্রী নিচ্ছে, ক্রসিং ছাড়ার পরেই কেউ কেউ দেখা যাচ্ছে যে সাথে সাথে রাস্তা পারাপার হচ্ছে। এতে আসলেই জ্যামজট সৃষ্টি হচ্ছে, অ্যাক্সিডেন্টের ঝুঁকি বাড়ছে। আমি এখন কুড়িল ফ্লাইওভারের দিকে প্রবেশ করতেছি। ফ্লাইওভারে উঠবো না, আমি নিচ দিয়ে চলে যাব হচ্ছে এয়ারপোর্ট ধরে। আমি আস্তে আস্তে আরও যেটা দেখলাম যে প্রধান সড়ক বা মহাসড়কের উপরে অনেকেই সিএনজি বা বাইক বাস রেখে অযথাই জটলা পাকাইতেছে, জ্যামজটগুলো সৃষ্টি করতেছে। আসলে এই দিক থেকে যদি আমরা ট্রাফিক আইনের উপরে শ্রদ্ধাশীল না হই, ট্রাফিকদেরকে যদি আমরা সহযোগিতা না করি, তাহলে আসলে এই জ্যামজট থেকে মুক্তির উপায় আমাদের মিলবে না। আমাদের মধ্যেও কিছু পরিবর্তন আসছে। কথাটা কেন বললাম, দেখেন কিছুদিন আগেও আমরা সারা রাত্র জেগে হই হুল্লোড় করে ডাকাত পাহারা দিচ্ছি। এই প্রজন্মে এসেও আমরা এগুলো করেছি। ফেনী, কুমিল্লা, নোয়াখালীর কথা, এই বন্যার কথা শুনে আমরা টিএসসিতে মুহূর্তের মধ্যে লক্ষ লক্ষ টাকা জমা করছি। শুকনো খাবার ট্রাক ভর্তি শুকনো খাবার নিয়ে ফেনী, কুমিল্লা, নোয়াখালীর উদ্দেশ্যে রওনা হচ্ছে। অনেক ছাত্ররা শ্রম দিচ্ছে, ছাত্ররা এগুলো গুছাচ্ছে, এগুলো নিয়ে আবার ট্রাক ভর্তি করে যাচ্ছে। কেউ পুজোর টাকা দিয়ে দিচ্ছে, কেউ হজ করতে যাবে সে হজের টাকা দিয়ে দিচ্ছে। আসলে এরকম বাংলাদেশকে আমি আসলে আগে কখনো দেখি নাই। সত্যি কথা বলছি, অনেস্টলি বলছি, এরকম বাংলাদেশকে আমরা আগে কখনো দেখি নাই। এই মানুষের মধ্যে যে একতাবদ্ধতা আসছে, মানুষের মধ্যে যে পরিবর্তনটা আসছে, আসলে এই পরিবর্তন যদি আমরা সঠিকভাবে ধরে রাখতে পারি, ঠিকঠাকভাবে ধরে রাখতে পারি, তাহলে এই বাংলাদেশটা আসলে একদিন এগিয়ে যাবে। আর আমার এক বন্ধু আমাকে ফোন দিয়ে বলতেছে যে কিছু ত্রাণের ব্যবস্থা করে আমরা চলে যাই। আসলে কি আমি আসলে এই বিষয়গুলো আমি অতটা ভালো বুঝি না। আমার কথা হচ্ছে ভালো ভালো ফাউন্ডেশন আছে, সেই ফাউন্ডেশনে টাকাগুলো দিলে তারা ঠিকঠাকভাবে তাদের ভলান্টিয়ার দ্বারা তারা পরিচালনা করতে পারবে। ভালো ভালো জায়গায় যেখানে প্রয়োজন সেখানে তারা পৌঁছতে পারবে। আমরা এই সহযোগিতা আসলে করতে পারি। আমার ইচ্ছা নাই যে আমি কাউকে ত্রাণ দিয়ে আমি 5টা ভিডিও বানাইলাম, 10টা ভিডিও বানাইলাম। আসলে এগুলো আমি চাই না, আর এগুলো আমার দ্বারা আসলে হবে না। যাই হোক, বলতে বলতে এয়ারপোর্টের দিকে চলে আসছি। আর রাস্তায় তো হালকা পাতলা জ্যাম আছেই, পিছনে যেই পরিমাণে জ্যাম ছিল তাতে সামনে জ্যাম থাকবে আশা করা যায়। আমি ভবিষ্যৎবাণী করে বলতেছি না, তবে মনে হচ্ছে। এখন সময় হচ্ছে 5টা 5, আর আমি উত্তরে আসছিলাম 12:30টার দিকে। এতক্ষণ আসলে আমি বুঝতে পারি না যে এত লেট হবে। আমি আজকে দুপুরে লাঞ্চও করি নাই। আর আমার সাথে আরেকটা ভদ্রলোকের সাথে দেখা হয়েছে, উনি নাকি এখানে একটা কাজের খোঁজে আসছিল, কাজ করতে পারে নাই, আর সারাদিন নাকি খায় নাই, এখন বাড়িতে চলে যাবে। তো ওনারে কিছু টাকা পয়সা দিলাম, উনি চলে গেল। আর এখানে একটা বাইং হাউজের সাথে বসছিলাম, একটা ম্যানেজমেন্টের সাথে বসছিলাম বাইং হাউজের।
ওনাদের সাথে কথা বললাম। আমার কিছু বিল আছে এখানে অনেক দিন যাবত আটকা পড়ে আছে, তো ওই বিলের ব্যাপারে কথা বললাম। এরপরে আরেকটা সিল বানাইতে হয়েছে, আমার সিলটা নষ্ট হয়ে গেছে, যার কারণে নতুন করে একটা সিল বানাইতে হয়েছে। সিল টিল মেরে দিয়ে তারপরে এখন যাইতেছি হচ্ছে গাজীপুরের দিকে। আর দুপুরে যেহেতু কিছু খাই নাই, পেটে প্রচণ্ড পরিমাণে ক্ষুধা লাগছে, তো বাসায় গিয়ে কিছু খাওয়া যায় কিনা রান্না বান্না করে। তো এই তো উঠে গেলাম ব্রিজে। আচ্ছা, ব্রিজটা পার হই, পরে আবার কথা হচ্ছে ক্যামেরা অন করে। সময় যখন বাজে 5:52, তখন চলে আসলাম প্রায় শফিপুরের কাছাকাছি। আর হয়তো 1 কিলোমিটার গেলে শফিপুর পাবো। বাইক হচ্ছে চলার পথের অন্যতম একটা সঙ্গী, অন্যতম একটা বাহন, যেটা দিয়ে আপনি অনেক কঠিন কঠিন কাজও সহজ করে ফেলতে পারবেন। আজকেই দেখেন, আমি সকাল থেকে 12:30 পর্যন্ত মোটামুটি জ্যামের মধ্যেই ছিলাম। যেখানেই গেছি সেখানেই জ্যাম, যেখানে গেছি সেখানেই জ্যাম। বাইকটা ছিল বিদায় আমি সেই কঠিন কাজটা সহজভাবে বের করে নিয়ে আসতে পারছি, সহজভাবে আসতে পারছি। কারণ বাইক থাকলে হয় কি, আপনি চিপা চাপার মধ্যে দিয়ে ঢুকে আপনি বেরিয়ে চলে আসতে পারবেন। গতকালকে আমি যখন নারায়ণগঞ্জ যাই, তো যাবার পথে আমি হানিফ ফ্লাইওভার হয়ে যাই। হানিফ ফ্লাইওভার ওদিক দিয়ে যাচ্ছি, মানে ফ্লাইওভার উপরে মোটামুটি গাড়ির জ্যামজট থাকে হালকা পাতলা। তো গতকালকেও হালকা পাতলাই ছিল। তো আমি যাইতেছি হানিফ ফ্লাইওভার ঠিক মাঝামাঝি যে টুল প্লাজারটা আছে, ওখানে আসার পরে আমার গাড়ির স্পিড ছিল, ভাই একটু যাইতে দেন। তো আমার গাড়ির স্পিড ছিল 20 থেকে 22 এরকমের ছিল স্পিড। হুট করে আমি বাইক নিয়ে পড়ে গেছি, আমি হতভম্ব হয়ে গেছি পড়ে গিয়ে। পরে উঠলাম, উঠে আমি আরেকজনের জিজ্ঞেস করলাম, আমার পেছনে পিলিয়ন ছিল, আমি ওরে জিজ্ঞেস করলাম যে আসলে আমি পড়লাম কেন, আমি পড়ছি কেন। এই কাহিনীতে আসি। পড়ছি হচ্ছে কোনো একটা গাড়ি থেকে হয়তো দড়ি পড়ে গেছে। গাড়ি যে বাঁধে না, মানে মাল বোঝাই করার পরে যে গাড়িটা বাঁধে, তখন যেই দড়িটা দিয়ে বাঁধে, ঠিক ওই দড়িটা লম্বা একটা দড়ি রাস্তার মাঝখানে পড়ে আছে। আমার চাক্কাটা ওই দড়িটার উপরে পড়া মাত্রই স্লিপ কেটে আমি পড়ে যাই। কপাল ভালো ছিল যে আমার ডান পাশে গাড়ি ছিল, কিন্তু ওরা ওদের সাইড মেনটেন করে আস্তে আস্তে যাচ্ছে, যেহেতু জ্যামের মধ্যে। চলার পথের এই ব্যস্তদিনের সঙ্গী হচ্ছে এই বাইক। যেমন পাখি তার 2 ডানার উপরে ভর করে ভরসা করে চলে, আর আমরা চলি বাইকাররা যারা আছি তারা 2 চাক্কার উপর ভরসা করে চলি। এই চাক্কা যখন মাঝে মধ্যে বেমানি করে, তখন আসলে আর কিছুই করার থাকে না। তো যাই হোক, ওটা আমার সাথে যেটা হয়েছে ওটা আসলে একটা অ্যাক্সিডেন্ট। চাক্কা পড়া মাত্রই আমি, মানে চাক্কা দড়ির উপর ওঠা মাত্রই পড়ে গেছি। আর ওই চাক্কা যেমন পিসটা, এই যে পিসটা, এই পিসটা হচ্ছে কিন্তু কালো, এই আর দড়ির রংটাও ছিল কালো। আমি অতটা খেয়াল করতে পারি নাই, তো পড়া মাত্র আমি পড়ে গেছি। যাই হোক, আলহামদুলিল্লাহ তেমন ব্যথা ট্যাথা পাই নাই, গাড়ির ক্ষয়ক্ষতিও হয় নাই, যেহেতু স্পিড কম ছিল। আস্তে আমি গাড়িটা ছেড়ে দিছি। ক্যামেরা নিয়ে গেছিলাম, ক্যামেরাটা ব্যাগে ছিল, এই কারণে আসলে ভিডিওটা রেকর্ড হয় নাই। তো আমি এখন আছি হচ্ছে শফিপুর ব্রিজের উপরে। আর এই ব্রিজটা শেষ করে হাতের বাম দিকে যাব আমি, বামে দিয়ে ব্রিজের নিচ দিয়ে ঘুরে আবার আনসার একাডেমির ঠিক অপোজিট সাইডে যাব। আর এখন সময় বাজছে 6টা, একটু পরেই হয়ে যাবে সন্ধ্যা, আর বেশিক্ষণ আমরা আলো পাবো না। তো যেটা বলতেছিলাম, তো আপনারা বাইক যখন ড্রাইভ করবেন অবশ্যই সাবধান, কারণ এটা 2 চাক্কার গাড়ি, যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। আচ্ছা, আমরা এখান থেকে ডান দিকে যাব, এই আনসার একাডেমি। বেশ কিছুদিন আগেই এই আনসার একাডেমিতে বেশ গন্ডগোল হয়েছে, যে এই ভিডিও ফুটেজগুলো আমার ফোনে এখনো পর্যন্ত আছে, ওগুলো ছাড়ছি না ভাই। যাই হোক, বাসার কাছাকাছি চলে আসছি, আর অনেক দূর থেকে যেহেতু আসছি, বেশ কিছু কাজও করছি মোটামুটি। আমি আজকের টায়ার্ড, বাসায় যাব, বাসায় গিয়ে একটা গোসল টোসল দিব, ফ্রেশ হয়ে কিছু রান্না বান্না করবো, করে খাওয়া দাওয়া করব, এটাই আজকের কাজ। আর আজকে মূলত চাইছিলাম কি, বাইক নিয়ে কিছু একটা ভিডিও বানাবো। আমার বাইকটা হচ্ছে 37,685 কিলোমিটার রান করছে এই পর্যন্ত। বাইকটা আমি নতুন কিনছিলাম শোরুম থেকে, তো বাইক নিয়ে ভিডিও বানানোর কথা ছিল আজকে, কিন্তু বাইক রিলেটেড কোনো ভিডিও আজকে দেইনি বা বানাই নাই। তো বাইক রিলেটেড কন্টেন্ট ইনশাল্লাহ পরের ব্লগে আসবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে যাবেন। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো দিন। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।